আমার আলাদিন লেখিকা জাবিন ফোরকান পর্ব ৬৩-র প্রথমাংশ। ক্লাবের পাশে পার্কিং লট, মাঝারি আকৃতির আধুনিক ডিজাইনের গ্যারেজের ভেতরটা আধো আলো আধো ছায় পরিবেষ্টিত। কোনো মানুষ নেই, সকলেই ক্লাবের ভেতরে। সাইবান অরণ্যকে টেনে নিয়ে গেল সেখানে। অরণ্য যে গাড়িতে করে এসেছে সেটাও এখানে পার্ক করে রাখা আছে। কালো রঙের মার্সিডিজ, সেই গাড়ির সামনে থেমে দাঁড়ালো সাইবান। অরণ্যর হাতটা ছেড়ে দিল, অতপর অতর্কিতে উল্টো ঘুরে মোক্ষম এক ঘুষি বসিয়ে দিল অরণ্যের চোয়ালে। হঠাৎ আক্রমণ আশা করেনি অরণ্য। ঘুষির জোরে সে ছিটকে গিয়ে ধাক্কা খেলো গাড়ির দরজায়, দাঁতে লেগে ঠোঁট কেটে গেল। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে। সাইবান একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। দু হাতে ভেজা চুল এলোমেলো করে সে ঠোঁটে জিভ চালিয়ে অরণ্যকে দেখলো, হালকা হাসলো। কেঁদে কেটে জজ সাহেবকে বিচার দিস, বলিস আলাদিন আমাকে মেরেছে। ভ্যা। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কান্নার ভং ধরল সাইবান। তার এমন ব্যঙ্গে অরণ্য অপমানিত বোধ করার থেকে বেশি বিনোদন অনুভব করল। বৃদ্ধাঙ্গুলে ঠোঁটের কোণে জমাট বাঁধা এক বিন্দু রক্ত মুছে নিয়ে তির্যক হাসল। কাজী অফিসে বিয়ে পড়ানো হয় জানতাম, এখন দেখছি বক্সিং ম্যাচও হয়। আয় তবে বক্সিং শেষে বাসর করি, মন ভরে দেখিস যা যা দেখার। চোরের মতো লুকিয়ে নজর দিতে হবে না আর। অরণ্য কাঁধ নাড়িয়ে ঘাড় একবার এদিক আরেকবার ওদিক করলো, বুঝি মাংসপেশির সঞ্চালন ঠিকঠাক করে নিল। তারপর প্রজ্বলিত দৃষ্টিতে দেখলো সাইবানকে। তোকে দেখি না, দেখি তোর ভাগ্যকে। এজন্যই তো বলি আজকাল ভাগ্যটা এমন চ্যালচেলিয়ে চাঙ্গে উঠছে কেন। শকুনের নজর লেগেছে বলে কথা। এবার শব্দ করে হাসলো অরণ্য, নিজের গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়ালো। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে। রকচটে বাউন্ডুলে এবং বেপরোয়া এক অস্তিত্ব। সামান্যতম ভয় নেই, নেই পরিণতির চিন্তা। গুরুতর মুহূর্ত তার কাছে বিনোদন। এমন কাউকে আগে কখনো মোকাবেলা করেনি অরণ্য, তাই এই খেলাটা তার কাছে জমজমাট লাগছে। নিজের ওপর অরণ্যর কুটিল দৃষ্টি সহ্য হলো না সাইবানের। ভালোই ভালোই বলছি, শুনে রাখ, তুই যদি ভেবে থাকিস আবার একটা সিন ক্রিয়েট করে আমাকে কোর্টে ফাঁসানোর চেষ্টা করবি, তাহলে এমন সিন ক্রিয়েট করবো যে হাসপাতাল থেকে কোর্টে যাওয়ার মতন অবস্থায় থাকবি না। তোকে টপকে যদি আমাকে জেল খাটতে হয়, আমি হাসতে হাসতে জেলে যাব। গট ইট। সাইবানের চেহারায় ঝরে পড়ল তীব্র ক্রোধ এবং সতর্কবাণী। অরণ্য এবার সোজা হয়ে দাঁড়ালো, কিছু না বলে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। লাইটার দিয়ে ধরিয়ে বেশ আয়েশ করে লম্বা এক শুকটান দিয়ে বাতাসে ধোঁয়া ছাড়লো। তারপর মাথা কাত করে সরাসরি সাইবানের চোখের দিকে তাকিয়ে শুধালো, তুই আমাকে এত ঘৃণা করিস কেন বইয়ের কথাই? সাইবানের ভ্রুজোড়া কুঞ্চিত হলো, পাল্টা কিছু বলল না সে। অরণ্য নিজে থেকে সিগারেট টানতে টানতে বলে গেল, আমি তো এসেছিলাম পুরুষ হিসাবে আরেক পুরুষের উপর দরদ দেখাতে। তোর দরদ তোর কিডনিতে ভরে জঙ্গলে পাঠিয়ে দেব। ব্রেইন ওয়াশড। সাইবান থামলো। অরণ্য ধীর পায়ে তাকে ঘিরে তার চারিপাশে বৃত্তাকার পথে হাঁটতে লাগলো। বলল, শুনেছিলাম তোদের জেনারেশনের ছেলেপেলেরা অনেক বুদ্ধিমান হয়। তোর বেলায় কি বুদ্ধি উল্টো পথে হেঁটেছে? না হলে তুই ভাব, তোর মতো একটা ইয়াং ছেলে এখন একটা মহিলা আর আরেক পুরুষের বাচ্চাকে নিয়ে কোর্ট কাচারিতে দৌড়ে জুতার তলাক্ষয় করছে কেন? তোর জীবনটা এমন সাদা কালো হওয়ার কথা ছিল? হুম, রঙে রঙে রঙিন হওয়ার কথা ছিল। সাইবানের দুই হাতের মুঠো শক্ত হলো। কি বলতে চাইছিস তুই? এটাই যে দুই পক্ষের কথা তো আদালতেও শোনে, তুই কেন এক পক্ষের কথা শুনে অবশিশুর মতো লাফাচ্ছিস? পৃথিবীর মহামানবেরা বলে গিয়েছেন, এই জাতিকে একটা মিথ্যা বিনোদন দিয়ে বসিয়ে রাখো, জাতি আর প্রশ্ন করবে না। থামলো অরণ্য, সিগারেটে অর্ধেক ফুরিয়েছে, সেটা মাটিতে ফেলে পা দিয়ে পিষতে লাগলো। তোর মনে হয় না তোকে ব্যবহার করা হচ্ছে সাইবান? অরণ্য বুঝি প্রথমবার সাইবানের নামটা উচ্চারণ করলো। তাতে মস্তিষ্কে কেমন যেন দবদবে একটা অনুভূতি হলো। বিষাক্ত এক কণ্ঠ, তাতে বিষাক্ত উচ্চারণ। তোকে ইরাম কি বলেছে? ও কেন আমাকে ছেড়েছে? কখনো এটা বলেছে আমি কেন ওকে ছেড়েছি? সাইবান শক্ত একটি ঢোক গিলল, বলার মতন শব্দ খুঁজে পেল না। তাকে নির্বাক লক্ষ্য করে মৃদু হাসল অরণ্য। ওভারকোটের পকেটে দুহাত ভরে এগিয়ে এলো। শি ইজ মাচ বেটার প্লেয়ার দেন বোথ অফ আস। একটু থেমে পরক্ষণে অরণ্য বলল, দেনমোহর ব্যবসায়ী। সাইবান হতবিহ্বল হলো। ইচ্ছে হলো অরণ্যর ওপর ঝাঁপিয়ে পড়তে। চোখ বুজে বহু কষ্টে নিজের অন্তরকে সামলালো সে। রাগের মাথায় আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। চোখ খুলে মাথা কাত করে সে তাই বিরক্তি প্রকাশ করলো, এক্সকিউজ মি। অরণ্যর মাঝে বিশেষ হেলদোল নেই। সে অত্যন্ত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাদের বিয়ের দেনমোহরের টাকা দিয়ে কি করেছে জানিস? না, জানি না, জানতেও চাই না। ঘুষ খাইয়ে ভাইকে চাকরি দিয়েছে। সাইবান মানা করলে উত্তর দিল অরণ্য, যেন কানে যায়নি তার কোনো কিছু। পাল্টা শুধালো,
তোর দেনমোহরের টাকা কত? তোকে বলবো কেন? না বল, এটুকু বল যে এখনো দিয়ে দিসনি, নাকি আহাম্মকের মতো দিয়ে ফেলেছিস। সাইবান মুখ খুললেও কিছু বলতে পারল না, হতবাক হয়ে তাকিয়ে রইল অরণ্যর দিকে। অরণ্য উত্তর বুঝে দীর্ঘ হাসল, বলল, পাখির তবে নতুন খাঁচায় উড়াল দিতে বিশেষ দেরি নেই। তোকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, এরপরও যদি চুপ না করিস, যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। সাইবানের সতর্কবার্তার বিপরীতে অরণ্য শুধু শব্দহীন হাসল। এমনটাই হয়, মানুষ সত্যের মুখোমুখি হতে ভীষণ ভয় পায়, প্রশ্ন করতে ভয় পায়, পাশে তার আঁকড়ে ধরা বিশ্বাসটুকু যদি ভেঙে যায়। তোর মাথায় যে অন্ধবিশ্বাসের পরত পড়েছে, তার বিপরীতে নিজের মাথা ঠুকে মরার ইচ্ছা আমার নেই। শুধু একটাই কথা বলবো, শুনে রাখ, তোর বউ এতই সতী সাবিত্রী যে তার গর্ভের বীজটা আদৌ আমার কিনা সেই নিয়েও সন্দেহ হয়। কালো অন্ধকার সাইবান চোখের সামনে শুধু সেটাই দেখতে পেল। তার জ্বলজ্বলে নয়নাভিরাম চোখ জোড়া হুট করে কেমন ঘোলাটে হয়ে উঠল। এতক্ষণ যাবৎ যে নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরেছিল তার অন্তর, সেই লাগাম এক লহমায় অদৃশ্য হলো। অরণ্য একটি ঢোক গিলল। এতক্ষণ যাবৎ সামনে একজন মানুষ থাকলেও এখন ভিন্ন কেউ আছে এমনটাই মনে হচ্ছে তার। প্রতিক্রিয়া করার সময়টুকু অবধি পাওয়া গেল না। সাইবান তড়িৎ গতিতে এগোলো, এতটা ক্ষিপ্র সেই আক্রমণ যে চোখে দেখতেও বেগ পোহাতে হলো। অরণ্য শুধু অনুভব করলো রীতিমতো হাওয়ায় ভাসতে শুরু করেছে সে। তারপরই তার ভারিক্কি পুরুষালী শরীরটা আছড়ে পড়ল গাড়ির বনেটের উপর। ধাতুর বনেট মহৎ জোরে খানিক দেবে গেল। অঙ্গ প্রত্যঙ্গে তীব্র ব্যথা টের পেল অরণ্য, বুঝতে পারল তার শ্বাসরোধ হয়েছে। সাইবান দুহাতে জোরালোভাবে তার গলা চেপে ধরে রেখেছে। ছটফট করেও লাভ হলো না, নিজেকে সারাতে পারল না অরণ্য। ঝাপসা চোখে দেখল নিজের উপর ঝুঁকে থাকা হিংস্র মুখটা। এক নীরব পিশাচ যেন, ঘাড়ে এবং কপালে ফুলে উঠেছে নীলচে শিরা। দপদপ করছে হৃদস্পন্দন তীব্র ক্রোধের তাড়নায়। সাইবার নিজের সত্তাকে হারিয়ে ফেলেছে সম্পূর্ণ। তার কণ্ঠটাও অদ্ভুতুরে শোনালো, এত সন্দেহ নিয়ে বেঁচে আছিস কেন? জাহান্নামে যা। অরণ্য কোনো কথা বলতে পারল না। তার অবরুদ্ধ গলা বেয়ে মিয়মান শব্দ বেরোলো। সাইবান এক চুল ছাড় দিল না, হাতের জোর ক্রমশ বাড়ালো। ঝুঁকে এসে অরণ্যর আতঙ্কিত চোখের মাঝে নিজের অসহনীয় দৃষ্টি মিলিয়ে বলে উঠল, অন্ধ? হ্যাঁ, আমি শুধু অন্ধ না, আমার ছোট্ট সুখের দুনিয়ার জন্য আমি অন্ধ রাক্ষস। এই অন্ধের সামনে আয়না দেখানোর চেষ্টা করবি না। ওই আয়না ভেঙে চুরে তোর বুকেই সিল মেরে দেব। সাইবানের কবজি খামচে ধরল অরণ্য, ধারালো নখের আঁচড় পড়ল ত্বকে। লাল ঘা ফুটে উঠল, অথচ বিন্দুমাত্র টলল না সাইবান। মেঘের ঘর্ষণের ন্যায় গর্জন তুলল, বউ সতী সাবিত্রী না, তুই কোন ভাগাড়ের পুত পবিত্র? কতজনের জীবন নষ্ট করেছিস, কতজনের গায়ে কাপুরুষের মতো হাত তুলেছিস, হাড় চিবিয়ে ফেলে দিয়েছিস। সেই হাড় নিয়ে এখন এত সুরসুরি লাগে কেন? পরের সুখ সহ্য হয় না, মেইলিগোতে জ্বলে, যে তোর কপালে ঝাঁটা মেরে এক রমণী বেজায় সুখে আছে। অরণ্য চোখে কিছুই প্রায় দেখতে পাচ্ছে না এখন। বুকের ভেতর অক্সিজেনের প্রচণ্ড অভাব, শুধু কানে সাইবানের গমগমে কণ্ঠস্বর ভেসে আসছে, সত্যটা তোকে আমি বলি জঙ্গল মির্জা, তোর শরীরে অনেক কুরকুরানি, এক নারীতে চৈত্র মাসের কুর্তার উত্তেজনা মেটে না, তাই তুই পরনারীতে মেতেছিস। এখন কেন মেতেছিস সেটা তো তোর 2 ইঞ্চির ব্রেনকে জাস্টিফাই করতে হবে। এজন্য তুই অত্যাচার শুরু করলি, নিজেকে ডমিনেটিং রূপে প্রতিষ্ঠিত করতে চাইলি, কাল্পনিক খুঁত বের করে নিলি, রান্নায় লবণ কম হলে বউ পেটানো পুরুষগুলোর মতন। ওহো, তুই তো আবার সেই জেনারেশনেরই পাবলিক। নিজের তৈরি করা ধূসর দুনিয়ায় তুই নিজে এখন বন্দি। তোর ইগোতে উষ্ঠা মেরে কেউ সুখে থাকছে, সেটা তোর মতো স্যাডিস্টের সহ্য হবে কেন? এখন তুই চাচ্ছিস আমার মধ্যেও সেই ইগো জাগিয়ে তুলতে। কিন্তু তোকে বলে রাখি, এই সাইবান আলাদিন মাচাটি খায় ঠিকই, তবে ঘাসে মুখ দিয়ে চলে না। তোর ইগো তুই তোর ঝোলায় রাখ। সব নারী বেইমান বলে গাইতে গাইতে গিলতে গিলতে রাস্তায় পড়ে মরে থাক, পৃথিবীর কারো কিছু যায় আসবে না, আন্ডারস্ট্যান্ড? পরের বার আমি হাতের কাজ শুধু কথাই শেষ করব না। অরণ্যকে ছেড়ে দিল সাইবান। হুট করে বাতাস গ্রহণ করতে পেরে ভীষণ জোরে কাশতে লাগলো অরণ্য। গাড়ি থেকে পিছল খেয়ে মেঝেতেই লুটিয়ে পড়ল। গলায় দাগ বসে গিয়েছে তার। সাইবানের লম্বাটে আঙুলের ছাপ সেখানে স্পষ্ট। নিজের হাত ঝাড়া দিয়ে সরে দাঁড়ালো সাইবান, যেন ঘৃণিত বস্তু দেখছে কোনো। একটা কথা ঠিকই বলেছিস তুই, বীজ তোর না আমার, ইরাম কিবরিয়া আমার, সাহারান আলাদিন আমার, দূর দূরান্ত কোনো জঙ্গলের নাম নিশানা নেই। এটুকুই আর দাঁড়ালো না সাইবান, উল্টো ঘুরে হনহন করে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। অরণ্য নিজের স্থানে হাঁপাতে লাগলো, মাটিতে তার দুহাত মাখামাখি হয়ে গিয়েছে।
সমস্ত শরীর কাঁপছে, মাথা ঝুঁকিয়ে রেখেছে বিধায় দেখা যাচ্ছে না। এই অবস্থাতেও তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে আছে। ভোররাত, বারান্দা থেকে আসা মৃদু আলো মায়ের জাল বিছিয়ে রেখেছে বেডরুম জুড়ে। ইরাম ঘুমে আচ্ছন্ন। আজ সাইবান বাড়িতে নেই, তাই ইজান তার পাশেই ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল ইরাম। সে মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। হুট করে মেঘ সরে গেল তার পায়ের নিচ থেকে। তখনই সে নিচে পড়ে যেতে লাগলো। এমন সময়ে নিজের কোমরে উষ্ণ স্পর্শ পেয়ে ইরাম চমকে উঠল। ঘুম ভেঙে গেল এক লহমায়। কেঁপে উঠে হাঁপাতে হাঁপাতে পাশ ফিরতে চাইলেও পারল না। কেউ তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে নিজের বুকের সঙ্গে। প্রথম কয়েক সেকেন্ড ইরাম কিছু টের পেল না, অতঃপর অতি চেনা সুবাসটুকু নাকে গেল তার। তৎক্ষণাৎ আতঙ্ক দূরীভূত হলো। মাথা কাত করে তাকালো ইরাম। অন্ধকারাচ্ছন্ন রুমের ভেতর অতি মৃদু আভায় কাঙ্ক্ষিত মুখটা নজরে এলো। আলাদিন। ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করলো ইরাম। সাইবান হুট করে তাকে নিজের দিকে ঘুরিয়ে শক্তভাবে জড়িয়ে ধরল। মাথা গুজে দিল অর্ধাঙ্গিনীর বুকের ভেতর। যেন শিশুটি সে আশ্রয় খুঁজছে নমনীয়তায়। ইরামের ঘুম অনেকটা কেটে গেল, মস্তিষ্ক সতর্ক হলো। সাইবানের চুলে আঙুল চালিয়ে সে শুধালো, কি হয়েছে? অশান্তি লাগছে, আপনার বুকে একটু ঘুমাতে দেবেন? প্রশ্নটাই এত মায়া, এত আবেগ যে ইরামের মন মোমের মতো গলে গেল। সাইবানকে আগলে নিল সে পরিপূর্ণভাবে। পিঠে আর মাথায় নরম হাত বোলাতে লাগলো। তার ইচ্ছে হলো সাইবানকে সরাসরি জিজ্ঞেস করে শোতে গিয়ে কি এমন হয়েছে, কিন্তু এই নাজুক মুহূর্তে সেটা করতে ইচ্ছে হলো না। তাই সে ফিসফিস করল, সব অশান্তি কেটে যাবে, ঘুমাও তুমি। সাইবান বড় করে প্রশ্বাস টানলো। তার বুকে আরো শক্তভাবে লেপ্টে গেল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার পোটলা কোথায়? আমার পাশেই ঘুমাচ্ছে। সাইবা নিরমের কোমরের ওপর হাত দিয়ে বাড়িয়ে ওপাশে চিত হয়ে ঘুমাতে থাকা ছোট্ট ইজানকে ছুঁয়ে দিল। বাচ্চাটা দুহাত মুখের কাছে মুঠো পাকিয়ে ঘুমাচ্ছে, বুক ওঠানামা করছে দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসের সাথে। সাইবান সেই মুঠো পাকানো হাতের একটা নিজের হাতে শক্তভাবে ধরল। তার বিশাল হাতে ইজানের হাতটা ছোট এক অস্তিত্ব মাত্র। তবুও মনে হলো ছোট্ট এক চারাগাছ আজ বিশাল এক বটগাছকে শক্তি যোগাচ্ছে। সম্পূর্ণ ঘটনায় ইরাম বেশ অবাক হলো। নিজের আলিঙ্গনে জোর বাড়ালো। সাইবান তাকে আর ইজানকে ধরে ওভাবে শুয়ে রইল, যেন পৃথিবীতে এই দুজন মাত্র ব্যক্তি আছে যারা তাকে শান্তি দিতে পারে। আপনাকে ভালোবাসি, জানেন তো, তাই না? গমগমে শোনালো সাইবানের কণ্ঠটা। ইরাম শক্ত একটা ঢোক গিলল। জানি। ওকে, নিশ্চিত হচ্ছিলাম। এটুকুই। সাইবান আর কিছু বলল না। ইরামও চুপটি করে রইল স্বামীকে বুকে রেখে। অথচ সাইবানের অশান্তি দূর করতে গিয়ে মাত্রই তার নিজের অশান্তি শুরু হয়ে গিয়েছে। কেন এমন করছে ছেলেটা?